Dear learners, you are welcome. এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটি লেসন আমরা আজকে পড়ব। লেসনটির নাম অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ, লেকচার 2। অর্থাৎ এই লেসনের উপরে আমরা আরেকটা ক্লাস করেছি, এটা দ্বিতীয় ক্লাস। ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 2 লাস্ট এডিশন। সো ইউ আর ওয়েলকাম অ্যাগেন। অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোর, অ্যান্ড সাম এবং কিছু রিলেটেড সম্পর্কিত প্রবলেমস সমস্যাবলী ইন বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের কৈশোর এবং কৈশোর সম্পর্কিত সমস্যাবলী। কৈশোর কি, আমরা এটা ফার্স্ট যে ক্লাসটা আছে সেটা আমরা করেছি প্রথম ক্লাসটাতে, যে সাধারণত 11 থেকে তোমার 18 বয়সী বা 17 বছর বয়সী ছেলে মেয়েদেরকে আমরা কিশোরী বলি এবং এরা বিভিন্ন প্রবলেম, সেটা উইদিন ফ্যামিলি, উইদিন দ্য সোসাইটি, উইদিন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস, তারা কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো ফেস করে। তো সেই প্রবলেমগুলো নিয়েই এই রিডিং টেক্সটটা তৈরি করা হয়েছে, যেটা সিন কম্প্রিহেনশন হিসেবে আসবে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে, এবং এটা আমরা আজকে পড়বো, গ্রামার ট্রান্সলেশন দেখব। শুরুতেই আমরা লাস্ট যে 3টা প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফ 3টার সাথে রিলেটেড যে ভোকাবুলারি সেটা একটু ক্লারিফাই করার চেষ্টা করি, কিছু শব্দার্থ আমরা দেখে নিই। তো দেখো, ইউজুয়ালি মানে সাধারণত, সচরাচর, প্রচলিতভাবে, ড্রপ আউট মানে ঝরে পড়া বা বাদ পড়া, ইনলস হাউস মানে শ্বশুর বাড়ি, হাউসহোল্ড মানে গৃহস্থালী, মার্জিনালাইজড মানে প্রান্তিক করা, ভালনারেবল মানে দুর্বল, অ্যাবিউজ মানে নির্যাতন, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত হওয়া, ডাউরি মানে যৌতুক, ভায়োলেন্স মানে সহিংসতা বা জুলুম, ব্রাইড মানে কনে বা নববধূ, ডিসপাইট মানে সত্ত্বেও, প্র্যাকটিস মানে প্রথা, ইলিগাল মানে বেআইনি, ডিমান্ড অর্থ দাবি, ওয়েডিং মানে বিয়ে, অ্যাডোলেসেন্ট মানে কিশোর বা কিশোরী, এখানে শুধু কিশোরী লেখা হয়েছে, ইনলস মানে শ্বশুর পক্ষ, ইনলস হাউস মানে শ্বশুর বাড়ি, সাপোর্টিভ মানে সহায়ক বা যত্নশীল, ইন টার্মস অব মানে শর্তে বা ক্ষেত্রে, প্রেগনেন্সি মানে গর্ভাবস্থা, সন্তান ধারণ, চাইল্ড বার্থ মানে শিশুর জন্ম, মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ, আনইনফর্মড মানে অনবগত বা অজ্ঞাত, ইনসাফিসিয়েন্টলি মানে অপর্যাপ্তভাবে, ইনফর্মড মানে অবগত বা জ্ঞাত, অর্থাৎ যদি জানা থাকে তাহলে ইনফর্মড আর অজানা হলে আনইনফর্মড, রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ প্রজনন স্বাস্থ্য, কন্ট্রাসেপশন মানে গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ, ম্যাটার্নাল মানে মাতৃ, মর্টালিটি মানে মৃত্যু, রেট অর্থ হার, ম্যাটার্নাল মর্টালিটি রেট মানে মাতৃমৃত্যু হার, পুল আউট মানে পরিত্যাগ করা বা বাদ পড়া, যেমন পুল আউট অফ স্কুল থেকে বাদ পড়া, মোবিলিটি মানে সক্রিয়তা, সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সামাজিক মর্যাদা, কার্টেইল মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া, নন ফর্মাল মানে অনানুষ্ঠানিক, অপরচুনিটি মানে সুযোগ, ল্যাক মানে অভাব, ইস্যু মানে বিষয়, স্টাডি গবেষণা, এইচআইভি মানে এইচআইভি ভাইরাস যা এইডস রোগ সৃষ্টি করে, আন্ডার নারিশড অপুষ্ট, সাফার ভোগ করা, অ্যানিমিয়া রক্ত স্বল্পতা, ফার্টিলিটি মানে সন্তান উৎপাদন ক্ষমতা, কন্ট্রিবিউশন মানে অবদান রাখা বা ভূমিকা রাখা, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, নিউনাটাল মানে নবজাতক, সদ্য জন্ম নেওয়া শিশুকে আমরা নিউনাটাল বলি, কনসার্ন মানে উদ্বেগ বা উৎকণ্ঠা, সিচুয়েশন মানে অবস্থা বা পরিস্থিতি, সামহাট মানে কিছুটা, আনঅ্যাওয়ার মানে অসচেতন, কনসিডারেবল মানে যথেষ্ট, বিবেচনাযোগ্য, গেট এক্সপোজ টু মানে সংস্পর্শে আসা, কোনো কিছুর অভিজ্ঞতা লাভ করা এবং অবশ্যই সেটা খারাপ অভিজ্ঞতা লাভ করা। রিডিং টেক্সট, এই টেক্সটটা আমরা আজকে পড়ব। টেক্সটটাতে 3টা প্যারা আছে, দেখতে পাচ্ছ। এই 3টা প্যারা আমরা আলাদা আলাদা করে সেন্টেন্স টু সেন্টেন্স পড়ব এবং সেটার গ্রামার ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো আজকের লেকচারটা কিন্তু বড় হবে, কারণ এই সিন কম্প্রিহেনশনটা পড়ার পরে তুমি কিন্তু 3টা পোস্ট রিডিং টাস্ক তোমাকে করতে হবে, 3টা কাজ করবে। এমসিকিউ প্রশ্ন আসবে, তারপর তোমার ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকবে, আর একটা ফ্লো চার্ট করবে, এবং সবশেষে তোমাকে একটা প্যারাগ্রাফ রাইটিং হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেওয়া হবে।
তুমি যদি মনে করো যে এই ক্লাসটা তুমি আজকে 2 ভাগে ভাগ করে আলাদাভাবে দেখবে, অর্ধেক আজকে দেখলে, তারপর দিন বাকি অর্ধেক ক্লাস বাকিটা দেখলে, তেমন করেও তুমি দেখতে পারো যদি তোমার ধৈর্যে না কুলোয়। ওকে, তো প্রথম প্যারাটা আমরা পড়ি। রিডিং টেক্সট, গ্রামার ট্রান্সলেশন। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. দেখো শব্দার্থগুলো তোমার যদি মাথায় থাকে বা তার একটি স্ক্রিনশট যদি তুমি নিয়ে রাখো এবং তুমি টেক্সটটা ইচ্ছে করলে বের করে নিতে পারো তোমার ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 2 থেকে, যার লাস্ট 3 প্যারা আমরা পড়ছি, সেটার প্রথম সেন্টেন্স, প্রথম তোমার ওই যে শেষের 3 প্যারার শুরুটা যদি দেখো, হোয়েন আ গার্ল, যখন একজন বালিকা বা একটা মেয়ে, গেটস ম্যারিড, যখন বিয়ে হয়ে যায়, গেট ম্যারিড মানে বিয়ে হয়ে যাওয়া, সে সাধারণত ড্রপস আউট, বাদ পড়ে, কোথা থেকে বাদ পড়ে? অব স্কুল থেকে বাদ পড়ে, অ্যান্ড বিগিন, শুরু করে, ফুল টাইম, পুরো সময় ধরে ওয়ার্ক, কাজ, ফুল টাইম ওয়ার্ক শুরু করে কোথায়? ইন হার ইন লস হাউস হোল্ড, তার ইন লস শ্বশুর পক্ষের যে হাউস হোল্ড আছে, সংসার আছে বা গৃহস্থালী আছে, সেখানে সে পূর্ণ সময় কাজ করতে শুরু করে। তাহলে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে 2টা জিনিস ঘটে, ড্রপস আউট অফ স্কুল থেকে বাদ পড়ে, ফুল টাইম ওয়ার্ক, পূর্ণ সময় ধরে কাজ করতে শুরু করে। ইন দ্য ইন লস হাউস শি ইজ মার্জিনালাইজড, এবং তার যে শ্বশুরবাড়ি আছে সেখানে সে মার্জিনালাইজড হয়ে যায়, অর্থাৎ তোমার প্রান্তবর্তী হয়ে পড়ে। মার্জিনালাইজ হওয়া অর্থ হলো এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পূর্ণ সুযোগ না পাওয়া। ওকে, তারপর দেখো, শি বিকামস ভালনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স। সে হয় ভালনারেবল, সহজ শিকারে পরিণত হয়। কিসের সহজ শিকার? অল ফর্মস অফ, সব ধরনের, তোমার অ্যাবিউজ, নির্যাতন, সব ধরনের নির্যাতনের সে শিকার হয়। বকাঝোকা খাওয়া, মার খাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তোমার গ্রামে বিশেষ করে এই যে মেয়েদের জীবনে ঘটে। ইভেন শহরে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে বা বস্তিতে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। ইনক্লুডিং, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এই অ্যাবিউজ বা নির্যাতনের মধ্যে ডাউরি মানে যৌতুক, রিলেটেড মানে সম্পর্কিত, যৌতুক সম্পর্কিত ভায়োলেন্স, নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন চালানো হয়, যে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়। তারপরে দেখো, ইন বাংলাদেশি ইট ইজ স্টিল কমন ফর আ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডিসপাইট দ্য প্র্যাকটিস বিনিং ইলিগাল। তো খেয়াল করে দেখো, ইন বাংলাদেশি ইট ইজ স্টিল মানে এটা এখনও কমন, খুবই সাধারণ, ফর এ ব্রাইডস ফ্যামিলি, ব্রাইড বা কনে বা নববধূর ফ্যামিলির পরিবারের জন্য খুব কমন বিষয়, সাধারণ বিষয়। কি সেই বিষয়টা? টু পে ডাউরি, তারা পরিশোধ করবে, ডাউরি তো যৌতুক পরিশোধ করবে, বরপক্ষকে যৌতুক পরিশোধ করবে, ডিসপাইট, যদিও, দ্য প্র্যাকটিস, এই প্রথাটা, প্র্যাকটিস অর্থাৎ প্রথা, অর্থাৎ ডাউরি প্র্যাকটিস, যৌতুক প্রথাটা, বিং ইলিগাল, এটা কিন্তু লিগাল না, লফুল না, আইনত না, এটা কিন্তু বেআইনি। যদিও এটা ইলিগাল, বেআইনি, হ্যাঁ, কিন্তু তোমার এই প্র্যাকটিসটা কিন্তু বাংলাদেশে আছে। তারপরে সেন্টেন্স, ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার দ্য ওয়েডিং। ডাউরির যে ডিমান্ড, ডাউরি চাওয়ার যে দাবি শ্বশুরপক্ষের বা বরপক্ষের, সেইটা ক্যান কন্টিনিউ, এটা কন্টিনিউ করতে পারে, চলমান থাকতে পারে। আফটার, পরে, দ্য ওয়েডিং অর্থ ম্যারিজ, বিয়ের পরেও যৌতুক চাওয়ার ব্যাপারটা চলমান থাকতে পারে। অনেক সময় বিয়ের পরে আরও বেশি যৌতুক চাওয়া হয়, অথবা যৌতুক পুরোপুরি যদি না দিতে পারে তাহলে বকেয়া যৌতুক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। অর্থাৎ সোজা কথা, ডাউরি ডিমান্ডটা তোমার কন্টিনিউ করতে থাকে আফটার দ্য ম্যারিজ, আফটার দ্য ওয়েডিং, বিয়ের পরে। ফর অ্যান adolescent bride, even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth. দেখো, ফর জন্য, অ্যান অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোর বয়সী, ব্রাইড কনে অর্থাৎ একজন কিশোরী নববধূর জন্য, ইভেন এমনকি, যদিও, হার ইনলস, তার ইনলস অর্থাৎ শ্বশুরপক্ষ, শ্বশুরবাড়ির লোকেরা, আর সাপোর্টিভ, তারা যদি সাপোর্টিভও থাকে, হেল্পফুলও থাকে, অর্থাৎ মেয়েটার ব্যাপারে তারা যদি হেল্পফুলও থাকে, যত্নশীলও থাকে, দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক, তারপরেও তার জীবনে গ্রেটার অপেক্ষাকৃত বেশি, অন্য মেয়েদের তুলনায় বা পূর্ণবয়স্ক মেয়েদের তুলনায় বেশি হেলথ, স্বাস্থ্য, রিস্ক, ঝুঁকি থাকে। কোন ক্ষেত্রে ঝুঁকিটাকে থাকে? ইন টার্মস অফ, ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? প্রেগনেন্সি, সন্তান ধারণের ক্ষেত্রে, অ্যান্ড চাইল্ড বার্থ অর্থাৎ শিশুর জন্মদানের ক্ষেত্রে এই হেলথ রিস্ক বা স্বাস্থ্য ঝুঁকিটা থাকে। তারপরে দেখো, দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস and their families are uninformed or insufficiently informed about reproductive health and contraception. তো দেখো, দ্য মেজরিটি, বেশিরভাগ, মেজরিটি অর্থ বেশিরভাগ, অ্যাডোলেসেন্ট অর্থাৎ
কিশোরী ব্রাইডস মানে তোমার কনেরা বা নববধূরা, বেশিরভাগ কিশোরী নববধূরা অ্যান্ড দেয়ার ফ্যামিলিস এবং তাদের পরিবারের সদস্যরা বা তাদের পরিবারগুলো, অর্থাৎ তাদের বাবা মা একদিকে আছে, আরেকদিকে শ্বশুর শাশুড়ি আছে, এই দুই পক্ষ আর আনইনফর্মড, তারা আনইনফর্মড থাকে, তাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না, তারা অজ্ঞাত থাকে, অজানা থাকে, অথবা ইনসাফিসিয়েন্টলি অপর্যাপ্তভাবে ইনফর্মড জ্ঞাত থাকে, অর্থাৎ হয় অপর্যাপ্ত তথ্য থাকে অথবা তোমার কোনো তথ্যই থাকে না, অর্থাৎ হয় পুরোপুরি অজ্ঞাত থাকে অথবা তোমার আংশিক জ্ঞাত থাকে। কি সম্পর্কে? অ্যাবাউট সম্পর্কে রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন। রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ তুমি প্রজনন যে তোমার হেলথ স্বাস্থ্য অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য যে স্বাস্থ্যগত ব্যাপার স্যাপার আছে সেই সম্পর্কে, এবং কন্ট্রাসেপশন মানে গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোলের ব্যাপারে তাদের কাছে প্রকৃত অর্থে কোনো ইনফরমেশন থাকে না। সোজা কথা, তারা তোমার রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন সন্তান ধারণ এবং জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে তাদের ন্যূনতম ধ্যান ধারণা থাকে না। তাহলে এগুলোও কিন্তু তোমার চাইল্ড ম্যারেজ রিলেটেড প্রবলেম। তারপরে দেখো যেটা সবচেয়ে ভয়ঙ্কর, দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্টস ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট। তো ম্যাটার্নাল মানে মাতৃ, মর্টালিটি মানে মৃত্যু, রেট মানে হার, মাতৃ মৃত্যু হার ফর অ্যাডোলেসেন্ট গার্লস, অ্যাডোলেসেন্ট বালিকাদের জন্য মাতৃমৃত্যুর হার ইজ ডাবল, দ্বিগুণ, দেন দ্য ন্যাশনাল রেট, জাতীয় বাংলাদেশের যে জাতীয় যে রেট হার আছে তার দ্বিগুণ। অর্থাৎ পূর্ণবয়স্ক মেয়েদের মধ্যে যদি তুমি ধরো যে 100 জনের মধ্যে 5 জন মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, তাহলে দেখা যাবে যে যাদের বয়স 18-র নিচে তেমন মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে 100 জনের মধ্যে 10 জন মারা যায়, অর্থাৎ দ্বিগুণ বেশি মৃত্যু, ম্যাটার্নাল মর্টালিটি রেট। তাহলে আমরা কি পেলাম? চাইল্ড ম্যারেজে এখানে তোমার যে প্রবলেমগুলো সেগুলো হলো ড্রপ আউট অফ স্কুল থেকে বাদ পড়ে, ফুল টাইম ওয়ার্ক, ইন হাউসহোল্ড ওয়ার্ক, ইন লস হাউসহোল্ড, আর মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তারপরে তোমার কি হচ্ছে? অ্যাবিউজের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সম্পর্কিত যে তোমার কি বলা যেতে পারে ভায়োলেন্স, সংঘাত, তার শিকার হচ্ছে। তারপরে তোমার এই ডাউরির ডিমান্ডটা বিয়ের পরেও কন্টিনিউ করে। তারপরে তোমার ইন লসটা সাপোর্টিভ হলেও তাদের হেলথ রিস্ক থাকে, প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ রিলেটেড। তারপরে তোমার এদের কাছে রিপ্রোডাক্টিভ হেলথ এবং কন্ট্রাসেপশন সম্পর্কে, সন্তান ধারণ এবং সন্তান মানে গর্ভনিরোধ সম্পর্কে তোমার ইনফরমেশন থাকে না। এবং ম্যাটার্নাল মর্টালিটি রেট, মাতৃমৃত্যু আরেকটা বড় প্রবলেম। তাহলে এখানে কিন্তু আমরা চাইল্ড ম্যারেজের অনেকগুলো নেগেটিভ অ্যাসপেক্ট, নেতিবাচক প্রভাব পেয়ে গেলাম। তারপরে দেখো দ্বিতীয় প্যারাটা আমরা পড়ি। দ্বিতীয় প্যারার প্রথম সেন্টেন্স, হোয়েন অ্যাডোলেসেন্ট গার্লস আর পুলড আউট অফ স্কুল আইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক দে অফেন লুজ দেয়ার মোবিলিটি, দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। হোয়েন যখন অ্যাডোলেসেন্ট গার্লস বালিকারা অর্থাৎ কিশোরীরা আর পুলড আউট অফ স্কুল, পুলড আউট মানে পরিত্যাগ করা বা বাদ পড়ে অফ স্কুল থেকে তারা যখন পুলড আউট হয়, ড্রপ আউট হয়, ঝরে পড়ে, আইদার ফর ম্যারেজ অর ওয়ার্ক, হয় ম্যারিজের জন্য, ফর ম্যারিজ অর ওয়ার্ক অথবা কাজের জন্য, হয় তারা কাজে চলে যায়, কাজে যোগ দেয়, গার্মেন্টস ওয়ার্কার বা তোমার কৃষি শ্রমিক বা তোমার ওই যে তোমার হোম সার্ভিস যেটা দেয় আর কি, তোমার ডোমেস্টিক সার্ভেন্ট, এই কাজগুলোতে তারা যখন জড়িয়ে যায় তারা তখন, অথবা তাদের বিয়ে হয়ে যায়, তখন তারা তারা প্রায় লুজ হারায়। কি হারায়? দেয়ার মোবিলিটি, তারা তাদের সামাজিক চলমানতাটা হারায়। অর্থাৎ সোজা কথা, সামাজিকভাবে আর আগের মতো সবার সাথে মিশতে পারে না বা মেশে না। দেয়ার ফ্রেন্ডস, সে তার স্কুল বা কলেজের যে বান্ধবীরা আছে তাদের সাথে আর মিশতে পারে না, তাদেরকেও সে লুজ হারায়। এবং সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা হারায়। অর্থাৎ আগে সে নিজের নামে পরিচিত হতো, কিন্তু এখন দেখা যাবে যে তাকে বিয়ে হয়ে যাওয়ার পরে সে অমুকের বাড়ির বউ, অমুকের ওয়াইফ, সন্তানের জন্ম হওয়ার পরে অমুকের মা, এই হিসাবে পরিচিত হয়। পরে তার সোশ্যাল স্ট্যাটাসটা কিন্তু আর আগের মতো থাকে না। তো এগুলো কিন্তু স্কুল থেকে ঝরে পড়ার পরে বিয়ের কারণে হোক, কাজের কারণে হোক, তার জীবনে ঘটে। তারপর দেখো দ্য ল্যাক অফ মোবিলিটি অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্ল, এখানে ভুল হয়েছে, এখানে হয় গার্লস হতো অথবা এটা তুলে দিতে হতো। অ্যাডোলেসেন্ট গার্লস অলসো কার্টেলস দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস। খেয়াল করে দেখো, ল্যাক অফ মোবিলিটি, এই যে মোবিলিটি, চলমানতা, সামাজিক সক্রিয়তা, সামাজিকভাবে মিশতে পারার যে ক্ষমতা, সেটাকে আমরা বলতে পারি মোবিলিটি। এই যে মোবিলিটিটার যে অভাব, ল্যাক হয়, সে হয় কাজে সারাদিন যুক্ত থাকে, অথবা শ্বশুর বাড়িতে সারাদিন কাজে যুক্ত থাকে বিয়ের পরে, অথবা কোনো ওয়ার্কে গেলেই সেখানে যুক্ত থাকে।
এইতে তার যে সামাজিকতার যে জায়গাটা ছিল সেটা নষ্ট হয়ে যায়। এইটা হওয়ার কারণে এবং দ্য অ্যাডোলেসেন্ট গার্লস এবং মানে মধ্যে অ্যাডোলেসেন্ট গার্লস মানে কিশোরীদের মধ্যে অলসো এটা আরও কার্টেল করে। কার্টেল মানে কমিয়ে দেয়, ডিক্রিজ কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? দেয়ার তাদের ইকোনমিক অপরচুনিটি এটা কমিয়ে দেয়। অর্থাৎ তারা পড়াশোনা করে যে নিজের পায়ে দাঁড়াবে, কোনো একটা জবে যাবে, জবের সাথে যুক্ত হবে, এই সুযোগটা তার জীবনে থাকে না। আরেকটা হলো এডুকেশনের অপরচুনিটি সে হারায়, এবং বিশেষত নন ফর্মাল এডুকেশন, যেটা অর্থাৎ ক্লাসে যা শিখছে তা না, ক্লাসের বাইরে সে তার বান্ধবীর কাছ থেকে বা স্কুলের বা কলেজের ম্যাডামের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তার অফিসে গিয়ে সে যে তার হেলথ ইস্যু হোক বা অন্য যে কোনো বিষয় নিয়ে যে সে তাদের সাথে কথা বলতে পারছে, সেটা কিন্তু সে আর শিখতে পারছে না। তারপর দেখো, তাহলে এখানে দুইটা প্রবলেম পাওয়া গেল। ইকোনমিক অপরচুনিটি মেয়েরা হারায় বিয়ের পরে এবং স্কুল থেকে ড্রপ আউট হওয়ার পরে, আরেকটা হলো এডুকেশনের অপরচুনিটি হারায়। তারপরে সেন্টেন্স, মোর ওভার অধিকন্তু দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস। হেলথ স্বাস্থ্য ইস্যু বিষয়ে, স্বাস্থ্য বিষয়ে তাদের কি হয়, তারা ল্যাক, তাদের অভাব হয় ইনফরমেশন, তথ্যের অভাব হয়। সোজা কথা, মোর ওভার অধিকন্তু বিয়ের পরে বা কাজে যোগ দেওয়ার পরে সে ওই যে কথাটা বললাম যে স্কুল ফ্রেন্ড হোক বা স্কুলের ম্যাডাম হোক, তাদের কাছ থেকে হেলথ ইস্যু সম্পর্কে যা জানতো বা গার্হস্থ্য অর্থনীতি বা গার্হস্থ্য বিজ্ঞান, হোম ইকোনমিক্স, হোম সায়েন্স পড়ে সে যা জ্ঞান অর্জন করতো তোমার হেলথ ইস্যুতে, সেই তথ্যগুলো কিন্তু, সেই ইনফরমেশনগুলো সে আর পায় না। তারপরের সেন্টেন্স, অ্যাকর্ডিং টু এ স্টাডি অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলেসেন্টস have even heard of HIV। তো খেয়াল করে দেখো, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, স্টাডি মানে গবেষণা, রিসার্চ, অ্যাকর্ডিং টু রিসার্চ একটা গবেষণা অনুসারে, অনলি শুধুমাত্র অ্যাবাউট 3 in 5 5জনে 3জন অ্যাডোলেসেন্টস অর্থাৎ বালক বালিকারা তাদের হ্যাভ আছে বা হ্যাভ ইভেন হার্ড, তারা হার্ড শুনেছে। হার্ড মানে এখানে শোনা, হিয়ারের পাস্ট পার্টিসিপল হার্ড, তারা শুনেছে অব এইচআইভি সম্পর্কে শুনেছে, অর্থাৎ এইচআইভি ভাইরাস সম্পর্কে জানে এমন ছেলেমেয়ের সংখ্যা, কিশোর কিশোরীদের সংখ্যা 5-এ 3জন, অর্থাৎ 5জন বালক বালিকার মধ্যে 30 জন এইচআইভি সম্পর্কে জানে। এবং এইচআইভি ভাইরাস হলো তোমার এইডস রোগের কারণ, এবং তুমি জানো এইডস রোগ হলো পৃথিবীর মানে ভয়ঙ্করতম রোগগুলোর মধ্যে একটা, যার কোনো ট্রিটমেন্ট নাই। তারপরের সেন্টেন্স, ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর আন্ডারনারিশড অ্যান্ড সাফার ফ্রম অ্যানিমিয়া। তো দেখো, ইট ইজ রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়, প্রতিবেদনে জানানো হয় দ্যাট যে মোর দেন বেশি, কিসের বেশি? 50%, 50%-এর বেশি। কারা? অব অ্যাডোলেসেন্ট গার্লস, অ্যাডোলেসেন্ট বালক বালিকারা, কিশোর কিশোরীদের মধ্যে 50%-এর বেশি তারা আর হয় আন্ডারনারিশড, অপুষ্ট, আন্ডারনারিশড মানে অপুষ্ট, অথবা অ্যান্ড এবং সাফার করে, ভোগে, কিসে ভোগে? ফ্রম হতে, সাফার ফ্রম অ্যানিমিয়া, তারা অ্যানিমিয়ায় ভোগে। অ্যানিমিয়া মানে রক্ত স্বল্পতায় ভোগে। তাহলে এখানে আরেকটা প্রবলেম পাওয়া গেল যে তোমার 50%-এর বেশি বালিকারা, কিশোরীরা তোমার আন্ডারনারিশড এবং অ্যানিমিয়ায় ভোগে, অর্থাৎ তোমার রক্ত স্বল্পতা এবং তোমার এই যে অপুষ্টি, আন্ডারনারিশড, এটাতে ভোগে। তারপরের সেন্টেন্স, অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ। বাংলাদেশে অ্যাডোলেসেন্টদের অর্থাৎ কিশোরীদের যে ফার্টিলিটি মানে সন্তান জন্মদানের যে ক্ষমতা বা সন্তান জন্মদানের যে পরিমাণ, সেই পরিমাণটা কিন্তু হাই, উচ্চ। ওকে, অর্থাৎ বাংলাদেশে অনেক বেশি মা আছে সংখ্যায় যারা মূলত কিশোর কিশোরী। তারপরের সেন্টেন্স, দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজড ফ্রম 20.3% in 1993 to 24.4% in 2007। সোজা কথা, দ্য কন্ট্রিবিউশন যে অবদানটা রাখে, ভূমিকাটা রাখে অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি অর্থাৎ কিশোরীরা যে সন্তান জন্মদানের যে রেট, হার, সেই কন্ট্রিবিউশনটা, অবদানটা কি, ভূমিকাটা কি? টু দ্য টোটাল ফার্টিলিটি রেট অফ দ্য কান্ট্রি, এই রাষ্ট্রের যে টোটাল মোট সন্তান জন্মদানের যে হার, সেই হারের যে ভূমিকাটা রাখে সেটা কি হয়েছে? ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছিল। কখন? ফ্রম হতে 20.3%, 20.3% ছিল ইন 1993, 1993 সালে ছিল যেটা 20%, সেটা 2007 সালে তোমার এই কন্ট্রিবিউশনটা এসে দাঁড়িয়েছে 24%। অর্থাৎ 1993 সালে 100 জন মায়ের মধ্যে দেখা যেত 20 জন মা আছে যাদের বয়স 18-র নিচে। এখন 2007 সালে এসে দেখা যাচ্ছে যে 100 জন মায়ের মধ্যে তোমার 24% মাই হলো তোমার, 24.4% মাই হলো তোমার 18-র নিচে বয়স। অর্থাৎ 18-র নিচের বয়সে মা হয়েছে এমন মায়ের সংখ্যা 1993 সালের তুলনায় 2007 সালে এসে কিন্তু তোমার 4 থেকে 5% বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, মোর ওভার অধিকন্তু নিউনাটাল মর্টালিটি ইজ অলসো অ্যানাদার কনসার্ন ফর ইয়াঙ্গার মাদার্স।
তো মোর ওভার অধিকন্তু বা আরও বলা যায় নিউ নাটাল মানে নবজাতক, মর্টালিটি মানে মৃত্যু, নবজাতকের মৃত্যু, অর্থাৎ জন্ম হওয়ার সময় বা জন্মের কয়েকদিনের মধ্যে যেই শিশুরা মারা যায় তাদের মৃত্যুকে আমরা বলতে পারি নিউনাটাল মর্টালিটি, নবজাতকের মৃত্যু। এটা অ্যানাদার আরেকটা কনসার্ন, উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয় ফর জন্য ইয়াঙ্গার মাদার্স, যারা ইয়াঙ্গার মাদার, অ্যাডোলেসেন্ট মাদার, কিশোরী মা, তাদের জন্য আরেকটা উদ্বেগের বিষয় হলো তাদের সন্তান মারা যায়। হয় মা মারা যায়, ওই যে ম্যাটারনাল মর্টালিটি হয় আগের প্যারায় যেটা পড়লাম, অথবা নিউনাটাল মর্টালিটি হয়, নবজাতকের মৃত্যু। আবার কখনো কখনো দুইটাও কিন্তু ঘটতে পারে। তো দেখা গেল এখানে আমরা আর্লি ম্যারেজ রিলেটেড যে প্রবলেমগুলো আছে এই দুইটা প্যারায় কিন্তু আমরা পড়লাম। তারপরের প্যারায় দেখো এখানে ছেলেদের প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে যে অ্যাডোলেসেন্ট বয়েজরা কী কী প্রবলেম ফেস করে, 11 থেকে তোমার 17 বছর বয়সী বালকেরা কী কী প্রবলেম তাদের লাইফে ফেস করে। While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack the power to make decisions about their own lives. তো খেয়াল করো, while যখন দ্য সিচুয়েশন ফর অ্যাডোলেসেন্ট বয়েজ বালকদের, কিশোরদের সিচুয়েশন মানে পরিস্থিতি বা অবস্থা ইজ সামহোয়াট কিছুটা বেটার, ভালো, সামহোয়াট বেটার কিছুটা ভালো, অর্থাৎ বালকদের অবস্থা, কিশোরদের অবস্থা, অ্যাডোলেসেন্ট বয়েজদের অবস্থা অ্যাডোলেসেন্ট গার্লসদের তুলনায় সামহোয়াট বেটার, কিছুটা ভালো। মেনি অনেকেই আর ভালনারেবল, অনেকেই আছে খুব সহজ তোমার খুব দুর্বল, মেনি আর ভালনারেবল, অর্থাৎ তার মধ্যেও বেশিরভাগ বালকরাই কিন্তু দুর্বল। কোন ক্ষেত্রে দুর্বল? এবং ল্যাক দ্য পাওয়ার, তাদের পাওয়ার ক্ষমতা অভাব আছে। কোন ক্ষেত্রে তারা ভালনারেবল, দুর্বল এবং ক্ষমতার অভাব আছে তাদের? টু মেক ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের পাওয়ারের অভাব আছে, ক্ষমতার অভাব আছে, এবং তারা এই ক্ষেত্রে খুব দুর্বল। বিশেষত অ্যাবাউট দেয়ার ওন লাইফস, অ্যাবাউট মানে সম্পর্কে, দেয়ার মানে তাদের, ওন মানে নিজস্ব, আর লাইফস মানে জীবন, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা খুবই ভালনারেবল, দুর্বল, এবং এই ক্ষেত্রে তাদের ল্যাক অফ পাওয়ার, ক্ষমতার অভাব আছে। কারণ আর্থিক দিক থেকে তারা পুরোপুরি বাবা মায়ের উপর নির্ভর করে। সুতরাং বাবা মা পড়তে বললে পড়ে, বাবা মা কাজ করতে বললে কাজ করে, নিজের কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারে না। পরের সেন্টেন্স, মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল অর আর আনএমপ্লয়েড রিমেইন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস। তো দেখো মেনি বয়েজ, অনেক বালকেরা আছে, হু আর আনএবল যারা অক্ষম, এবল মানে সক্ষম, আনএবল মানে অক্ষম, পারে না, কি করতে পারে না, টু গো টু স্কুলে যেতে পারে না, অথবা আনএমপ্লয়েড অথবা তোমার বেকার, কাজও নাই, স্কুলেও যায় না, এমন বালকেরা যারা আছে তারা রিমেইন থাকে, আনঅ্যাওয়ার অসচেতন থাকে। কি সম্পর্কে অসচেতন থাকে? অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস। সোশ্যাল মানে সামাজিক, ইস্যুস মানে বিষয়গুলো, সামাজিক বিষয়াদিতে তাদের অ্যাওয়ারনেস থাকে না, সচেতনতা থাকে না, তারা আনঅ্যাওয়ার থাকে। আর কি সম্পর্কে আনঅ্যাওয়ার থাকে? হেলথ ইস্যুস, স্বাস্থ্যগত বিষয় তাদের মধ্যে ওইভাবে সচেতনতা থাকে না। পরের সেন্টেন্স, they are at considerable risk of being drawn into criminal activities. তারা মানে কিশোরেরা তারা কি আছে? অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা একটা কনসিডারেবল বিবেচনাযোগ্য রিস্ক, ঝুঁকির মধ্যে আছে। অফ বিং ড্রন, দে আর ড্রন ইনটু, তারা ড্রন ইনটু মানে জড়িয়ে যাওয়া, ড্র ইনটু তারা জড়িয়ে যায়, কিসের সাথে জড়িয়ে যায়? ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ক্রিমিনাল মানে তোমার অপরাধমূলক, আর অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড, তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যায়। যেমন বলা হচ্ছে দে আর অলসো, তারা আরও মোর লাইকলি টু গেট তারা এক্সপোজ টু হয়, অর্থাৎ তোমার এক্সপিরিয়েন্স লাভ করে, অভিজ্ঞতা লাভ করে কিসের? ড্রাগের, মাদকের, অ্যান্ড অ্যালকোহল, এবং অ্যালকোহলের অভিজ্ঞতা সে লাভ করে। অ্যালকোহলও এক ধরনের মাদক উপাদান। তো দেখা যায় যে তারা মাদক এবং অ্যালকোহলে তোমার অভ্যস্ত হয়ে পরে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে তারা জড়িয়ে যায়। ওকে, তো দিস আর দ্য 3 প্যারাগ্রাফস। তো এইখানে আমরা লাস্ট প্যারায় ছেলেদের কী কী প্রবলেম পড়লাম, তোমার দে ক্যান নট টেক দেয়ার ওন ডিসিশন, নিজের ডিসিশন তারা নিজে নিতে পারে না, এবং তারা ভালনারেবল, এবং তাদের ল্যাক অফ পাওয়ার আছে, ক্ষমতার অভাব আছে, যেহেতু তারা দে ডিপেন্ড অন দেয়ার প্যারেন্টস, বাবা মায়ের উপর নির্ভর করে ইকোনমিক্যালি, আর্থিক দিক থেকে।
অনেকে আছে আনএবল টু গো টু স্কুল, স্কুলে যেতে পারে না। অনেকে আছে আনএমপ্লয়েড, যাদের এমপ্লয়মেন্ট নাই, অর্থাৎ তোমার কর্মসংস্থানের সুযোগ নাই। অনেকে আছে আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অর হেলথ ইস্যুতে এবং স্বাস্থ্যগত ইস্যুতে, তোমার হেলথ ইস্যু বা স্বাস্থ্য ইস্যু এবং সোশ্যাল ইস্যু, সামাজিক ইস্যুতে তাদের অ্যাওয়ারনেস নাই। আর তোমার ড্রন ইন টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অনেকে আছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যায়। অনেকে আছে এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল এবং ড্রাগের সাথে জড়িয়ে পড়ে। তো এই হলো হচ্ছে তোমার ছেলেদের প্রবলেম। ওকে, তবে মেয়েদের কিন্তু হেলথ রিলেটেড যে ইস্যু, বিশেষ করে চাইল্ড বার্থ রিলেটেড যে প্রবলেম, সেইটা কিন্তু ছেলেদের ফেস করতে হয় না। অর্থাৎ হেলথ রিস্ক কিন্তু তোমার মেয়েদের ছেলেদের তুলনায় অনেক বেশি। প্রশ্ন, এমসিকিউ প্রশ্নের উত্তর দিবে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমরা যে প্যাসেজটা পড়লাম সেখান থেকে উত্তরটা দিবে। তুমি ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন 2 এর শেষ 3টা প্যারা বের করে রাখতে পারো, যাতে প্রশ্নের উত্তর তোমার খুঁজে বের করতে সুবিধা হয়। তো এই হলো তোমার নাম্বার এ বি সি ডি ই, 5টা তোমার এমসিকিউ কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমার ঢাকা বোর্ড 2019-এ এসেছিল বোর্ড পরীক্ষায়, সুতরাং ইম্পর্ট্যান্ট তোমার জন্য। তো তুমি পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখে ফেলো। তা আশা করি তুমি ভিডিও পজ করে উত্তরগুলো লিখেছো। তা আমরা একটু আনসারগুলো মিলিয়ে নেই। দেখো, মোবিলিটি, দ্য ওয়ার্ড মোবিলিটি মিন্স, মোবিলিটি শব্দের অর্থ কি? মোবিলিটি শব্দের অর্থ মুভমেন্ট। তারপর দেখো, দ্য ফ্রেজ এক্সপোজ টু রিপ্লেস বাই, এক্সপোজ টু শব্দটাকে রিপ্লেস করা যেতে পারে, মানে এই এক্সপোজ টুর প্লেসে কোন শব্দটা বসানো যেতে পারে? বসানো যেতে পারে এক্সপিরিয়েন্স সামথিং হার্মফুল, অর্থাৎ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা লাভ করা, সামথিং কোনো কিছু, হার্মফুল ক্ষতিকর কোনো কিছুর অভিজ্ঞতা লাভ করাই হলো তোমার এক্সপোজ টু। যেমন এক্সপোজ টু ড্রাগ, অর্থাৎ এক্সপিরিয়েন্স ড্রাগস, এক্সপিরিয়েন্স হার্মফুল ড্রাগস। ওকে, তারপর দেখো, দ্য ক্লোজেস্ট মিনিং অফ স্টাডিজ, স্টাডি শব্দের ক্লোজ মিনিং কোনটা, কাছের অর্থ কোনটা? মিনিং হলো তোমার লার্নিং, শেখা। নাম্বার ডি, দ্য ওয়ার্ড অ্যানিমিয়া রেফার্স টু, অ্যানিমিয়া শব্দের অর্থ কি? আমরা বাংলা অর্থ করেছি রক্ত স্বল্পতা, শর্টেজ অফ ব্লাডের অভাব। তারপরে তোমার নাম্বার ই, দ্য ওয়ার্ড নিউনাটাল ইজ ক্লোজলি রিলেটেড টু, নিউনাটাল শব্দটা ক্লোজলি, খুব কাছাকাছি, রিলেটেড টু সম্পর্কিত, কার সাথে, কোন শব্দের সাথে? নিউবর্ন বেবি, নবজাতক শিশু। নিউ মানে নতুন, আর বর্ন মানে জন্ম নেওয়া, নতুন জন্ম নেওয়া, বেবি শিশু, নতুন জন্ম নেওয়া শিশুকে আমরা বলি নিউনাটাল, নবজাতক ভালো বাংলায়। তো এই হলো উত্তরগুলো। পরের প্রশ্ন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। তো আমরা প্রশ্নগুলো একটু পড়ে নেই। এই ওপেন এন্ডেড কোয়েশ্চেন 5 দুগুণে 10 উত্তরগুলো লিখতে হবে, এবং এগুলো ফুল সেন্টেন্সে উত্তর লিখতে হয়। হ্যাঁ, এগুলো কিন্তু এক কথায় উত্তর লেখার কোনো সুযোগ নেই ওপেন এন্ডেড কোয়েশ্চেনের। প্রথম প্রশ্ন, হোয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস দ্য ওর্স্ট সাফারার্স? হোয়াই, কেন? অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরীরা, ওর্স সবচেয়ে খারাপ, সাফারার্স ভুক্তভোগী। কেন কিশোরীরা বা কিশোর বালিকারা সবচেয়ে বেশি ভুক্তভোগী? হোয়াট হ্যাপেন্স টু গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি? যখন একটা মেয়ে লুজ মোবিলিটি, সে যখন তার মোবিলিটিটা হারায়, চলমানতাটা হারায়, হোয়াট হ্যাপেন্স টু দ্য গার্ল, এই বালিকার জীবনে কী ঘটে? এটা কিন্তু দ্বিতীয় প্যারার প্রথম সেন্টেন্সে আছে। হু আর মোর ভালনারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস, বয়েজ ওর গার্লস? ওয়াই? হু আর, কারা, মোর বেশি, ভালনারেবল তোমার সহজ শিকার, কিসের সহজ শিকার? টু অ্যাডোলেসেন্ট হেলথ রিস্ক, অ্যাডোলেসেন্ট মানে কৈশোরকালীন বা কৈশোরের যে হেলথ স্বাস্থ্য প্রবলেমস আছে, সেই প্রবলেমসের ক্ষেত্রে সবচেয়ে ভালনারেবলকে, দুর্বলকে কে সহজ শিকার? বয়েজ অর গার্লস, বালকেরা না বালিকারা? হোয়াই, কেন? এই উত্তরটাও তুমি পেয়ে যাবে যে বালকদের চেয়ে বালিকারা কিন্তু তোমার বেশি ওই যে সন্তান ধারণ এবং জন্মদান রিলেটেড প্রবলেমগুলি ফেস করে, যেগুলো ছেলেদের ফেস করতে হয় না। তাই মেয়েরা কিন্তু হেলথ ইস্যুতে বেশি ভালনারেবল। তারপর দেখো, হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্সের সময় বালকেরা কোন মেজর বড় প্রবলেমগুলি ফেস করে? এটা কিন্তু আমরা লাস্ট প্যারায় অলরেডি কিছুক্ষণ আগে পড়ে এলাম। তারপরে দেখো, হোয়াই শুড অল সে নো টু ড্রাগস? এটা লাস্ট প্যারায় উত্তরটা আছে, কেন আমাদের ড্রাগকে নো বলা উচিত? কারণ ড্রাগ তোমাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে দেয় এবং এটা হেলথ ইস্যুর সাথেও হেলথ রিস্ক আছে এটার। ওকে, এটাও তোমার ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। 2019 সালে ঢাকা বোর্ডে এই এমসিকিউ প্রশ্নটা এসেছিল, এই ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো এসেছিল। না, পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার। তুমি ভিডিওটা পজ করে উত্তর লিখে ফেলতে পারো। তা আশা করি তোমার উত্তর লেখা হয়েছে। দেখো, আমি আমার মতো করে উত্তরগুলো সাজিয়েছি ওপেন এন্ডেড কোয়েশ্চেনের। প্রথম প্রশ্ন, হোয়াই আর অ্যাডোলেসেন্ট গার্লস দ্য ওর্স সাফারার্স? কেন তোমার অ্যাডোলেসেন্ট গার্লরা, বালিকারা বা কিশোরীরা ওর্স সবচেয়ে খারাপ সাফারার, ভুক্তভোগী? কেন তারা বেশি ভুক্তভোগী? উত্তরটা আমি ফার্স্ট প্যারা থেকে নিয়েছি, এবং এখানে আমি কোনো গ্রামাটিক্যাল প্যাটার্ন বা তোমার ভোকাবুলারি কোনো রিমার্কেবল চেঞ্জ করি নেই, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তুমি যদি নিজের ভাষায় গুছিয়ে লিখতে পারো মার্কস বেশি পাবে, তবে নিজের ভাষায় গুছিয়ে লিখতে গিয়ে যদি ভুল করো
তাহলে কিন্তু মার্কস আবার কমে যাবে। সুতরাং যারা ইংরেজিতে একটু অপেক্ষাকৃত দুর্বল তারা নিজের ভাষায় গুছিয়ে লিখবে না বইয়ের ভাষাটাই তুমি তোমার মতো করে সাজিয়ে দিবে, সেটা তোমার ইচ্ছে। তো যাই হোক, উত্তরটা দেখো যে বালিকারা, গার্লসরা কেন ওর্স্ট খারাপ সাফারার্স ভুক্তভোগী। হয় না গার্ল গেটস ম্যারিড, যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তারা কি কি সাফারিং করে। ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল থেকে বাদ পড়ে। ফুল টাইম ওয়ার্ক ইন লস হাউস, শ্বশুরবাড়িতে পূর্ণ সময় কাজ করে। তারপর তোমার ইন লসের হাউসে সে মার্জিনালাইজড হয়ে যায়, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পূর্ণ সুবিধা সে পায় না। এই যে সুবিধা বঞ্চিত হওয়াকে আমরা বলি মার্জিনালাইজড হওয়া, প্রান্তবর্তী হওয়া, প্রান্তিক হয়ে যাওয়া। সে বিকামস ভালনারেবল টু অল ফর্মস, সে বিভিন্ন অ্যাবিউজের শিকার হয়, ডাউরি রিলেটেড ভায়োলেন্সের শিকার হয়। হ্যাঁ, তারপরে তোমার অ্যাডোলেসেন্স যে ব্রাইডরা আছে, কনেরা আছে, তাদের বিভিন্ন হেলথ রিস্ক আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে, যেমন তোমার প্রেগনেন্সি রিলেটেড হেলথ রিস্ক, চাইল্ড বার্থ, শিশুর জন্ম রিলেটেড হেলথ রিস্ক। অনেকে আছে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় বা সন্তানের মৃত্যু হয়। এই প্রবলেমগুলো কিন্তু মেয়েরা ফেস করে, যেগুলো ছেলেরা ফেস করে না। এই জন্য তাকে বলা হচ্ছে ওর্স্ট সাফারার, সবচেয়ে বেশি ভুক্তভোগী। তারপরে দেখো, হোয়াট হ্যাপেন্স টু গার্ল হোয়েন শি লুজেস মোবিলিটি, যখন একটা মেয়ে তার মোবিলিটিটা হারায়। দ্বিতীয় প্যারায় উত্তরটা আছে, দ্বিতীয় প্যারার প্রথম সেন্টেন্সে। মোবিলিটি মানে চলমানতা, সামাজিক সক্রিয়তা, সামাজিক যোগাযোগের ব্যাপারটা সে যখন বঞ্চিত হয় তখন হোয়াট হ্যাপেন্স, কী ঘটে। এই উত্তরটা দেখো, এই দ্বিতীয় সেন্টেন্সটা লিখে দেওয়াটাই ভালো। দ্য ল্যাক অফ মোবিলিটি, এই যে মোবিলিটির অভাব অ্যামাং অ্যাডোলেসেন্ট গার্লদের মধ্যে যে তোমার মোবিলিটির অভাব, অলসো কার্টেলস, এটা কার্টেলস করে। কার্টেল মানে তোমার এখানে বলা যেতে পারে হ্রাস করে, কমিয়ে দেয়, অর্থাৎ ডিক্রিজ করে। কি কমিয়ে দেয়? দে আর ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তাদের ইকোনমিক আর্থিক যে অপরচুনিটি, সুযোগ, সেটা থেকে সে বঞ্চিত হয়। সোজা কথা, কোনো জবের জন্য, আর্থিক উপার্জনের জন্য সে আর প্রস্তুত হতে পারে না, পুরোপুরি শ্বশুরবাড়ির উপর আর্থিকভাবে নির্ভর করে। অ্যান্ড নন ফর্মাল অর্থাৎ তোমার অনানুষ্ঠানিক এডুকেশনাল অপরচুনিটি, যে তোমার এডুকেশনাল মানে শিক্ষাগত সংক্রান্ত এবং অপরচুনিটিস, সুযোগ, শিক্ষার সুযোগ সে বঞ্চিত হয়। এবং মোরওভার, অধিকন্তু দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যু, এবং তাদের কাছে হেলথ ইস্যুর ইনফরমেশনও আর থাকে না। বান্ধবীর কাছ থেকে যেটা শিখতো, স্কুল কলেজের ম্যাডামের কাছ থেকে যেটা শিখতো, সেটা সে আর জানতে পারে না। তৃতীয় প্রশ্ন, নাম্বার সি, হু আর মোর ভালনারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস, বয়েজ অর গার্লস, হোয়াই, কেন তোমার কে বেশি ভালনারেবল, অর্থাৎ সহজ শিকার। কিসের সহজ শিকার? অ্যাডোলেসেন্স হেলথ ইস্যুর, হেলথ প্রবলেমের, স্বাস্থ্য প্রবলেমের সমস্যার সহজ শিকার কে? বয়েজ অর গার্লস, বালকেরা না বালিকারা? হোয়াই, কেন? তো দেখো, আমি উত্তরটা একটু নিজের ভাষায় সাজিয়ে লিখেছি, কারণ কিছু কিছু জায়গায় তোমার ওন ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। নাম্বার এ এবং নাম্বার বি এর উত্তর লেখা যত সহজ হবে টেক্সটে পাবে, নাম্বার সি ডি ই এর উত্তর কিন্তু লিখতে গেলে তুমি তোমার মতো করে সাজিয়ে লেখার প্রয়োজন পড়বে। কিছু কিছু ক্ষেত্রে তোমার ওন ক্রিয়েটিভিটি কিন্তু শো করতে হবে, নিজের সৃষ্টিশীলতাটা শো করতে হবে, এবং ক্রিটিক্যালি একটু চিন্তা করতে, অর্থাৎ বিশ্লেষণাত্মক চিন্তা করার তোমার থাকতে হবে, ওই যে অ্যাবিলিটি বা সক্ষমতা তোমার থাকতে হবে। তো দেখো, গার্লস আর মোর ভালনারেবল, বালিকারা বেশি ভালনারেবল টু অ্যাডোলেসেন্ট হেলথ প্রবলেমস, অ্যাডোলেসেন্টের যে প্রবলেম, হেলথ প্রবলেম, সেক্ষেত্রে মেয়েরা বেশি ভালনারেবল দেন দ্য বয়েজ, বালকদের তুলনায়। কেন? এ গার্ল, একজন বালিকা, ফেসেস, মোকাবেলা করে, গ্রেটার, অপেক্ষাকৃত বেশি, হেলথ রিস্ক, স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করে, ইন টার্মস অফ, ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে? প্রেগনেন্সি, সন্তান ধারণ, চাইল্ড বার্থ, সন্তানের জন্ম, ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যু, অ্যান্ড কন্ট্রাসেপশন, অর্থাৎ তোমার গর্ভনিরোধ বা জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল। এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু মেয়েরা ফেস করে, ছেলেরা ফেস করে না। এই জন্য মেয়েরা বেশি ভালনারেবল। আর কি বলা হচ্ছে? ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এটা আরও রিপোর্ট করা হয়, জানানো হয় যে দ্যাট যে মোর দেন 50% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, 50%-এরও বেশি, শতকরা 50 ভাগেরও বেশি অ্যাডোলেসেন্ট গার্লস সাফার করে দুইটা অসুখে, আন্ডার নারিশমেন্ট বা তোমার ম্যালনারিশমেন্ট অর্থাৎ অপুষ্টি, এবং তোমার অ্যানেমিয়া, রক্ত স্বল্পতা, এগুলোতে তারা ভোগে। সুতরাং মেয়েদের হেলথ প্রবলেম কিন্তু ছেলেদের তুলনায় বেশি। তারপরে দেখো নাম্বার ডি, হোয়াট মেজর প্রবলেমস ডু বয়েজ ফেস ডিউরিং অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের সময় বয়েরা কোন কোন প্রবলেম ফেস করে? এটা টোটালি লাস্ট প্যারার প্রথম 2-3টা সেন্টেন্স আমি তুলে দিয়েছি। দেখো, why the situation of adolescent boys is somewhat, তাদের অবস্থা somewhat better than the girls, বালিকাদের চেয়ে কিছুটা ভালো, কিন্তু many are vulnerable, অনেকেই আছে তোমার কি বলা যেতে পারে ভালনারেবল অর্থাৎ দুর্বল, অ্যান্ড তাদের কি আছে ল্যাক অফ দ্য পাওয়ার, ক্ষমতার অভাব আছে, অ্যান্ড দে ক্যান নট মেক দেয়ার ওন ডিসিশন, তারা নিজের ডিসিশন নিজে নিতে পারে না, অ্যাজ দে ডিপেন্ডস অন দেয়ার প্যারেন্টস, যেহেতু বাবা মায়ের উপর নির্ভর করতে হয়। কাজে পাঠালে কাজে যায়, পড়াশোনা করতে পারে পড়াশোনা করে, নিজের ইচ্ছা অনুযায়ী সে পড়াশোনাও করতে পারে না, কাজও করতে পারে না।
মেনি বয়েজ, অনেক বালকেরা হু আর আনেবল টু, যারা অনেকে আছে আনেবল টু গো টু স্কুল, স্কুলে যেতে পারে না। অনেকে আছে আনএমপ্লয়েড, যাদের স্কুলেও যেতে পারে না, আবার তাদের কিন্তু জবও নাই, কাজও নাই, জবলেস অর্থাৎ বেকার। এবং অনেকে আছে আনঅ্যাওয়ার, অসচেতন অফ সোশ্যাল ইস্যু, সামাজিক বিষয় অ্যান্ড হেলথ ইস্যু, হেলথ ইস্যুর বিষয়ে অসচেতন। আর লাস্ট কোয়েশ্চেন হলো হোয়াই শুড অল সে নো টু দ্য ড্রাগস, কেন আমাদের ড্রাগসকে নো বলা উচিত, আমাদের কেন ড্রাগসকে না বলা উচিত? উত্তরটা দেখো, অল শুড সে নো টু ড্রাগস, সবার উচিত ড্রাগকে না বলা, বিকজ কারণ ইট ড্রস অল টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কারণ এটা আমাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের দিকে নিয়ে যায়। তুমি যখন ড্রাগ সেবন করবে, ড্রাগ কিনতে টাকা লাগবে, তোমার পকেটে টাকা না থাকলে তুমি চুরি করবে, তুমি ছিনতাই করবে, তুমি বিভিন্ন তোলাবাজি, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো ইট কজেস হেলথ রিস্ক, এটা স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে। যদি এটা সরাসরি লেখে নেই, কিন্তু আমরা জানি তুমি যদি ড্রাগ দীর্ঘদিন নাও, তোমার স্বাস্থ্য ভেঙে পড়বে, তুমি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়তে পারো, এবং তোমার কি হতে পারে, ইভেন ডেথ, লাস্ট যে শব্দটা লেখা হয়েছে ইভেন ডেথ, এবং এমনকি তোমার মৃত্যুও হতে পারে তোমার এই ড্রাগ নেওয়ার কারণে। তো এই হলো উত্তরগুলো, তুমি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে ঠান্ডা মাথায় পরে উত্তরগুলো দেখে নিতে পারো এবং নিজের লেখা উত্তরগুলোর সাথে মিলিয়েও দেখতে পারো এখন ভিডিও পজ করে। ওকে, তো দেখো আজকের ক্লাসটা আমি আগেই বলেছি লম্বা সময় নিয়ে হবে, এবং তোমার যদি মনে করো যে ক্লাসটা তুমি 2 অংশে দেখবে, সেটাও তুমি দেখতে পারো, বাকি অংশটা তুমি আরেকদিন দেখে নিতে পারো। তো দেখো পোস্ট রিডিং টাস্ক 3, এখন আমরা একটা ফ্লো চার্ট পড়বো। রিড দ্য টেক্সট অ্যাগেইন, এই টেক্সটটা তুমি আবার পড়বে অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করবে। আবার পড়বে বলতে তুমি তো অলরেডি এখন পড়েছো, আবার একবার চোখ বুলিয়ে নেবে অ্যান্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো শোয়িং, দেখাও দ্য নেগেটিভ ইফেক্টস বা ইম্প্যাক্টস অফ চাইল্ড ম্যারিজ অর আর্লি ম্যারিজ। চাইল্ড ম্যারিজ বা আর্লি ম্যারিজ অর্থ আমরা জানি বাল্যবিবাহ, দুইভাবে লেখা হয়, চাইল্ড ম্যারিজ আকারে লেখা হয়, আর্লি ম্যারিজ আকারে লেখা হয়। এই দুইটার যে নেগেটিভ নেতিবাচক ইফেক্টস আছে, প্রভাব আছে, বা ইম্প্যাক্টস, দুইটার অর্থই এক, ইফেক্ট বা ইম্প্যাক্ট, প্রভাব, বা আমরা আরেকটা শব্দ লিখতে পারি আসপেক্টস। হ্যাঁ, অর্থাৎ এর যে নেগেটিভ আসপেক্টস আছে, নেতিবাচক দিকগুলো আছে, সে সম্পর্কে তুমি লেখো। তুমি জানো একটা মেয়ের যদি 11 থেকে 16 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়, 14-15 বছর বয়সে একটা মেয়ে যদি তোমার শ্বশুরবাড়ি থেকে, কী কী প্রবলেম ফেস করতে পারে, এটা কিন্তু আমরা অলরেডি টেক্সটে পড়ে এলাম। তো দেখো নাম্বার 1 ইজ ডান ফর ইউ, প্রথম উত্তরটা তোমার জন্য করে দেওয়া আছে, ড্রপ আউট অফ স্কুল, সবার আগে সে স্কুল থেকে বাদ পড়ে। আর কি কি প্রবলেম সে ফেস করে, তো তুমি এখন তোমার বইটা বের করে ওইখানে আন্ডারলাইন করো যে আর কি কি প্রবলেম সে ফেস করে। পজ দ্য ভিডিও অ্যান্ড রাইট দ্য আনসার, তারপর তুমি উত্তরটা লিখে ফেলো। তো আশা করি ভিডিও পজ করে তুমি উত্তরটা লিখেছ। এইবার দেখো পোস্ট রিডিং টাস্ক 3 ফ্লো চার্টের স্ক্যানিং দ্য আনসার ইন দ্য রিডিং টেক্সট, আমরা টেক্সটের মধ্যে উত্তরটা বের করেছি যে কীভাবে আমরা উত্তরটা বের করি। তুমি জানো ফ্লো চার্টের উত্তর সবসময় আমরা ফ্রেজ বা ক্লজ আকারে লিখি, শব্দগুচ্ছ আকারে লিখি, নট ইন ফুল সেন্টেন্স। আমরা পুরো সেন্টেন্স আকারে কিন্তু ফ্লো চার্টের উত্তরগুলো লিখি না। যেমন আমি ওইখানে দেখবা উদাহরণস্বরূপ যে উত্তরটা দেওয়া হয়েছে, লেখা হচ্ছে ড্রপ আউট অফ স্কুল, স্কুল থেকে বাদ পড়ে। কে বাদ পড়ে লেখে না, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি কে বাদ পড়ে, সুতরাং ফুল সেন্টেন্স লেখার দরকার নাই। তো দেখো রিডিং টেক্সটটা আমরা পড়ি। প্রথম প্যারা, হোয়েন গার্লস গেটস ম্যারিড, যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন কী কী প্রবলেম তারা ফেস করে। এখানে দেখো আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, লাল কালিতে লাল ফন্টে আন্ডারলাইন করা আছে। প্রথম হলো ড্রপ আউট অফ স্কুল, স্কুল থেকে বাদ পড়ে। তারপরের প্রবলেম, ফুল টাইম ওয়ার্ক, কাজ করতে হয়, ইন হার ইন লস হাউস, শ্বশুরবাড়িতে ফুল টাইম কাজ করতে হয়। সে ইজ মার্জিনালাইজড, সে সুযোগ সুবিধা পায় না আর আগের মতো, প্রান্তবর্তী হয়ে পড়ে। ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সম্পর্কিত নির্যাতনের শিকার হয়। রিস্কস, হেলথ রিস্কের শিকার হয়, প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ রিলেটেড হেলথ রিস্কের শিকার হয়। ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যুর শিকার হয়, অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। তারপরে দেখো আর কি কি প্রবলেম হয় তার, লুজ মোবিলিটি, তারা মোবিলিটি হারায়, সামাজিক সক্রিয়তা হারায়। লুজ দেয়ার ফ্রেন্ডস, বন্ধুদের হারায়। লুজ সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা হারায়, নিজের নামে আর পরিচিত হয় না, ওই শ্বশুর পক্ষের লোকজনের নামে পরিচিত হয়। তারপরে দেখো কার্টেইলস দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, তার কার্টেইল হয়। কার্টেইল মানে তোমার বলা যেতে পারে হ্রাস হওয়া বা কমে যাওয়া, ডিক্রিজ, কমে যায়। কি কমে যায়, তাদের ইকোনমিক অপরচুনিটি কমে যায়, অর্থাৎ আর্থিক সুযোগ কমে যায়, পুরোপুরি শ্বশুরবাড়ির উপর টাকা পয়সার জন্য নির্ভর করে। অর্থাৎ নিজের ইচ্ছা মতো জামা কাপড় কেনার জন্য শ্বশুরবাড়ির টাকার উপর নির্ভর করতে হয়। অথচ সে যদি পড়াশোনা করতে পারতো তাহলে কিন্তু নিজের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিজের জব ইত্যাদি ইত্যাদি সে খুঁজে নিতে পারতো। আর কি হয়, এডুকেশন অপরচুনিটি, তোমার যে পড়াশোনার সুযোগ, বিশেষ করে নন ফর্মাল এডুকেশন থেকে সে বঞ্চিত হয়। ল্যাক ইনফরমেশন, ইনফরমেশনের অভাব হয় অ্যাবাউট হেলথ ইস্যু, হেলথ ইস্যু সম্পর্কে তার কাছে আর ইনফরমেশন থাকে না। সে আগের মতো আর গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতির বই পড়ে না, বা ম্যাডামের কাছ থেকে হেলথের বিষয়ে জেনে নিতে পারে না।
অন্তত বাচ্চা কাচ্চার জন্ম কীভাবে, এই যে যত্ন কীভাবে নিতে হয়, এই বিষয়গুলো কিন্তু সে আর বাইরের লোকদের কাছ থেকে জানতে পারে না। শিক্ষিত লোকেরা কীভাবে যত্নার্থী নিবে। আর সবশেষে যে প্রবলেমটা সে ফেস করে সেটা হলো নিউনাটাল মর্টালিটি। নিউনাটাল মানে নবজাতক, আর মর্টালিটি অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান মারা যায়। তো এই যে দেখো এখানে কিন্তু প্রায় 8-9টা তোমার নেগেটিভ সাইড অফ তোমার চাইল্ড ম্যারেজের নেগেটিভ নেতিবাচক সাইড আছে, খারাপ দিক আছে। ওকে, যে কী কী ক্ষতি করে, বুঝতে পেরেছো চাইল্ড ম্যারেজ, সেই সম্পর্কে আমরা পয়েন্টগুলো এখানে আন্ডারলাইন করেছি। তো লাস্ট প্যারায় বয়েজদের প্রবলেম বলা হয়েছে। তো উত্তরগুলো যদি আমরা সাজাই, দেখো ফ্লোচার্টের আনসার ড্রপ আউট অফ স্কুল প্রথম উত্তর, দ্বিতীয় উত্তর হলো ফুল টাইম ওয়ার্ক, তৃতীয় উত্তর মার্জিনালাইজড হচ্ছে ইনলস শ্বশুরবাড়িতে, তারপরে তোমার ডাউরি রিলেটেড ভায়োলেন্স, ডাউরি রিলেটেড যৌতুক সম্পর্কিত ভায়োলেন্সের শিকার হচ্ছে, হেলথ রিস্ক আছে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ রিলেটেড, আর লাস্ট ওয়ান ম্যাটার্নাল মর্টালিটি, মাতৃমৃত্যু। তুমি ইচ্ছে করলে নিচে যে আরও পয়েন্ট আছে 4-5টা, সেগুলো থেকেও ইচ্ছে করলে অ্যাড করতে পারো। তবে ফ্লোচার্টের উত্তর কিন্তু অবশ্যই তুমি 6টা উত্তর তোমাকে লিখতে হবে, 6টার বেশিও লেখা যাবে না, 6টার কমও লেখা যাবে না, 6টা উত্তর লিখতে হবে। প্রথম উত্তরটা দেওয়া থাকবে, সেটা লিখে তারপরে আরও 5টা উত্তর লিখবে। এই 5-এর জন্য 5 দুগুণে 10 নম্বর। ওকে, 10 মার্কস। হোমওয়ার্ক। তো দেখো প্যারাগ্রাফ রাইটিং। তো প্যারাগ্রাফের বিষয় কি? রাইট এ প্যারাগ্রাফ অন আর্লি অথবা চাইল্ড ম্যারেজ আনসারিং দ্য ফলোইং কোয়েশ্চেন। তুমি আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবে এবং প্যারাগ্রাফটা লিখবে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে। তুমি এটা সবসময় মনে রাখবা যে আমরা যদি কোনো প্রবলেম নিয়ে, সোশ্যাল প্রবলেম নিয়ে যদি প্যারাগ্রাফ লিখি, তাহলে প্রবলেমটা আমরা ডিসক্রাইব করি, বর্ণনা করি, ডেসক্রিপশন দিই সেটার, বা সেটার একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি, সংজ্ঞায়িত করি, সেটার রিলেটেড যে তোমার ইনফরমেশন আছে, তথ্য আছে, সেটা হাজির করি। তারপর আমরা কজেস অফ দ্য প্রবলেম, কজেস অফ চাইল্ড ম্যারেজ, কী কী কারণে চাইল্ড ম্যারেজ হয় সেইটা বলি। তারপরে তোমার আমরা এর নেগেটিভ ইম্প্যাক্টস অফ চাইল্ড ম্যারেজের কী কী নেগেটিভ ইম্প্যাক্ট আছে, নেতিবাচক দিক আছে, সেই সম্পর্কে আমরা বলি, যেটা আমরা ফ্লো চার্টে করলাম। তারপরে আমরা বলি যে হোয়াট আর দ্য সলিউশনস টু দ্য প্রবলেম, এই প্রবলেমের সলিউশন কী কী, আর এই কী কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে, বা আরও কী কী তোমার ইনিশিয়েটিভ পদক্ষেপ নেওয়া যেতে পারে। এই উত্তরগুলো লিখতে পারলেই কিন্তু প্যারাগ্রাফটা দাঁড়িয়ে যাবে, এবং এটা তুমি অবশ্যই একটা প্যারার মধ্যে লিখবে। প্যারাগ্রাফের উত্তর এক প্যারার মধ্যে লেখা হয় বলেই এটার নাম প্যারাগ্রাফ। তো দেখো আমরা একটু প্রশ্নগুলো এক নজর দেখে নিই। হোয়াট ইজ চাইল্ড বা আর্লি ম্যারেজ? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লিগ্যালিটি অফ চাইল্ড অ্যান্ড আর্লি ম্যারেজ? চাইল্ড ম্যারেজ বা আর্লি ম্যারেজ কী? আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজের লিগ্যালিটি, বৈধতা, আইনগত বৈধতা সম্পর্কে তুমি কি জানো, এবং এটার বয়স কত বয়সে তোমার আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ, এটা কিন্তু পুরো সিন কম্প্রিহেনশনটা তুমি পড়বে। অর্থাৎ লেকচার 1, লেকচার 2 দুইটাই যদি তুমি ফলো করো তাহলে তুমি উত্তরটা লিখতে পারবে। তারপরে দেখো হোয়াট আর দ্য মেজর কজেস অফ চাইল্ড বা আর্লি ম্যারেজ, চাইল্ড ম্যারেজ বা আর্লি ম্যারেজের মেজর কজ কী, মানে প্রধান কারণগুলো কী কী। তারপরের প্রশ্ন হোয়াই হ্যাজ চাইল্ড বা আর্লি ম্যারেজ রিসেন্টলি ইনক্রিজড ইন বাংলাদেশ? বাংলাদেশে রিসেন্টলি সাম্প্রতিক সময় চাইল্ড ম্যারেজ বেড়ে গেছে কেন? কোভিড-19-এর কারণে, করোনার কারণে এই যে মেয়েরা স্কুলে যেতে পারছে না, বা পরিবারগুলোর আয় উপার্জন বন্ধ হয়ে, যে জন্য কিন্তু অনেকে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা করোনা, কিন্তু একটা বড় কারণ। করোনা প্যান্ডেমিকের কারণে চাইল্ড ম্যারেজ হ্যাজ রিসেন্টলি ইনক্রিজড ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডেমিক। এটা নিয়ে কিন্তু খুব আলাপ আলোচনা হচ্ছে মিডিয়াগুলোতে। তারপরে দেখো হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অর ইফেক্টস অফ চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজের নেগেটিভ ইফেক্টস কী আছে, যেটা আমরা ফ্লো চার্টে করলাম। তারপরে তোমার হোয়াট আর দ্য ইনিশিয়েটিভস টেকেন টু স্টপ চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য কী কী ইনিশিয়েটিভ, পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন সরকার আইন প্রণয়ন করেছে। তারপরে তোমার সরকার বিভিন্ন ওই যে চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য অনেক সময় অভিযান পরিচালনা করে, বর্ষসহ অ্যারেস্ট। তারপরে তোমার এই যে কী বলা যেতে পারে, সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করার জন্য সরকার বিভিন্ন বিজ্ঞাপন দেয় তোমার রেডিও টেলিভিশনে বা তোমার পত্রপত্রিকাগুলোতে, সোশ্যাল মিডিয়ায়। এনজিওগুলিও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আর লাস্ট প্রশ্ন হলো হোয়াট শুড উই ডু মোর টু স্টপ চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য আরও কী কী করা যেতে পারে। এটা তোমার মেয়েদের ভোকেশনাল বলো বা সাধারণ শিক্ষা বলো, পূর্ণ শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র নিতে পারে, বা বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো, এনজিওগুলি নিতে পারে, এবং মেয়েদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতে পারে। তাহলে কিন্তু তোমার সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারে, তাহলে কিন্তু তোমার এটা আরও কমে যাবে। একসময় হয়তো বাংলাদেশের চাইল্ড ম্যারেজ ব্যাপারটাই থাকবে না। ওকে, তো একটা লম্বা ক্লাস হলো। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।